আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন অয়ন ভাইয়া, তারপর দরজা লক করে বিছানার সাথে আমার হাত চেপে ধরলেন। হঠাৎ এরকম কাণ্ডে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি কিছু বলবো তার আগেই অয়ন ভাইয়া নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলেন। এইরকম ঘটনায় আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছি। অয়ন ভাইয়া আমার ঠোঁট কামড়াচ্ছেন, আমি শত চেষ্টা করেও ভাইয়াকে সরাতে পারছি না। আমি যত সরাতে চাচ্ছি ভাইয়া তত আমাকে চেপে ধরছেন। আমি চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো আমার ঠোঁটের উপর রাগ ঝাড়ছে, তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। আমি জান্নাতুল ফেরদৌসী রিমি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার কাকামনি ও কাকিমা, চাচাতো ছোট ভাই বোনও আমার আপন বড় বোনের সাথে থাকি। আমার মানেই আমাদের অনেক বড় বিশনের। কাকামনি দেশেরটা সামলায় আর বাবা বিদেশেরটা। আজকে আমার আপন বড় বোনের হসন্ত গেজমেন্ট ছিল, তাই বাবা কয়দিনের জন্য দেশে এসেছেন। আর এই খাটাসটা আমার মামাতো ভাই অয়ন ভাইয়া। কিছুক্ষণ আগে এঙ্গেজমেন্ট পার্টিতে আমি এতটাই বেখেয়ালি ছিলাম যে কখন যে পেট থেকে লেহেঙ্গার ওড়নাটা সরে গো হ্রস্ব ইকার হয়েছিল। খেয়াল করলাম অজয়, আমার আপুর হবু দেবর, আমার পেটের দিকে তাকিয়ে আছে। তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই ঠিক করতে, কিন্তু তার আগে অয়ন ভাইয়া আমাকে টানতে টানতে আমার ঘরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। প্রায় 15 মিনিট পর ভাইয়া আমার ঠোঁট জোড়া ছাড়েন। আমার ঠোঁট থেকে রক্ত পড়ছে। এই লোকটা এতটা নিচু আমার ধারণা ছিল না। আমি ফুপিয়ে কাঁদছি। হঠাৎই ভাইয়া ঠাস করে গালে থাপ্পড় দেয়, যার কারণে আমি বিছানায় ছিটকে পড়ে যাই। ভাইয়া আমার চুলের মুঠি ধরে, ভাইয়া ছাড়ো। অয়ন, খুব লাগছে না? খুব তোর লজ্জা করে না ছেলেদের পেট দেখাতে? খুব শখ না নিজের রূপ ছেলেদের দেখাতে? রিমি, এইসব হ্রস্বই কার বলছো? ভাইয়া হঠাৎ করে ওড়নাটা সরে গিয়েছিল তাই খেয়াল ছিল না। অয়ন, একদম মিথ্যে বলবি না, তোর মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে নিচে তুই আর যাবি না, বুঝেছিস? আর শুন, এইসব কথা কাউকে বললে তোর রক্ষে থাকবে না, মাইন্ড ইট ইডিয়েট। এই বলে ভাইয়া আমাকে ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। আমি আয়নায় গিয়ে ঠোঁটের দিকে তাকালাম, অসম্ভব লাল হয়ে রয়েছে, অনেক ফুলেও গিয়েছে। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। লোকটার উপর ঘৃণা আমার আরো বেড়ে গো। লো এতদিন শুধু চড় থাপ্পড় আর অপমান করত, কিন্তু আজকে যেন সবকিছুর সীমা অতিক্রম করে গিয়েছে লোকটা। শুধু অয়ন ভাইয়াই না, আমার মামি আর নানুও আমাকে অনেক অপমান করে। আসলে আমার জন্মের সময়ে মা মারা গিয়েছেন, তাই তারা মনে করেন আমি আমার মাকে খেয়েছি। কিন্তু আমার কাকাই কাকিমনি বা বাবা এইসব বিষয়ে কোনোদিন বিশ্বাস করে না। তারা আমাকে অনেক আদর করে। কাকিমনি আমাকে আর আমার বড় বোনকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। আমার মামাও আমাকে ভালোবাসেন। আর অয়ন ভাইয়া কেন জানি আমাকে দেখতে পারে না, হয়তো মামি আর নানুর জন্য, কিন্তু আমার দিকে কেউ বাজে নজরে তাকালে তার যেমন রক্ষে নেই আমারও তেমন রক্ষে নেই। 1 বছর আমেরিকাতে ছিল, বিশনেজের কাজে মামাই পাঠিয়েছিল। এই 1 বছর অনেক শান্তিতে ছিলাম, আবার এই খাটাসটা চলে আসলো। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে কাঁদছি। সত্যি আজকে অয়ন ভাইয়ার জন্য অনেক ঘৃণা হচ্ছে। অয়ন চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, চৌধুরী ইন্ডাস্ট্রির এমডি। ফর্সা চেহারা, খোঁচা দাড়ি, চোখগুলো অনেক মায়াবী, মাত্রাধিক সুন্দর, জিম করা বডি, মেয়েদের ক্রাশ, নিজের স্টাইল নিয়ে যথেষ্ট সচেতন। অনেকক্ষণ কান্না করার ফলে আমার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। লেহেঙ্গাটা চেঞ্জ করে একটি লং টপস পরেছি, ভেজা লম্বা চুলগুলো শরীরের সাথে লেপ্টে আছে, মাথাটাও ভীষণ ব্যথা করছে। আজকে আমার সব আনন্দ ওই খাটাসটা শেষ করলো। কি আর করার, বেডে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণে মধ্যে ঘুম পড়ি আমার চোখে নেমে আসে, আমিও ঘুমের দেশে চলে যাই। ঘুম ঘুম ভাব। রিমি ঘুমালে কেউ এসে রিমি চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। রিমির কপালে আস্তে করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রিমির কানে ফিসফিস করে বলে, জানি ঘুমাচ্ছিস, কিন্তু তাও বলবো মাফ করে দিস রিমি পড়ি, তোকে কেউ বাজে নজরে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই বলে সে চলে যায়। হঠাৎ অনুভব করি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে চোখ খুলে দে। কি আমার আপু, আমার আপন বোন, আমার পাশে বসে আসে। রিমি, আরে আপু তুমি এখানে? আজকে তোমার এনগেজমেন্ট, তুমি এখানে? আরে সবাই চলে গিয়েছে, আর কয়জন আত্মীয় আছে, তারাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে, চিন্তা করো বিনো। আর তোকে আর দেখতে পারলাম না। তখন অয়ন বলল, তোর নাকি হঠাৎ মাথা ব্যথা করছে তাই? রিমি খাটাসটা নিজে আমাকে না যাইতে বইলা এখন মিথ্যে কথা সাজাইতাছে, বিড়বিড় করে। কি বিড়বিড় করছিস? রিমি, কই কিচ্ছু না তো, একটু মাথা ব্যথা করেছিল তাই দাঁত বার করা। আচ্ছা, আমার সাথে আয়, কাকিমনি বলেছে খেতে। রিমি, আমার খেতে ইচ্ছে করছে না রে। একেবারে দিব। কাকিমনি কি তোকে না খাইয়ে ছাড়বে রে? রিমি, কিন্তু। কোনো কিন্তু না, চল। এক প্রকার জোর করে আমাকে আপু নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি ড্রয়িং রুমে বাবা, কাকাই আর মামারা গল্প করছে, আর মিনি আর রিক, আমার চাচাতো ভাই বোন, টিভি দেখছে। মিনিটা এইবার ক্লাস 8 আর রিক 10। আর অয়নটা ফোন টিপতাছে আর এক মনে আপেল খাচ্ছে মনে হয়। আর বুড়িটা, আমার নানি, আর হিটলার মামিটা আমার কাকিমনির সাথে গল্প করতেছে। আমাকে নিচে নামতে দেখে কাকিমনি বলে, আরে রিমি মা, আয় আয় একটু খেয়ে নে। আমি কাকিমনির কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলি, তুমি খাইয়ে দাও। কাকিমনি, আচ্ছা বসো।
নানি এত বড় মায়া হইছে এখনো খাওয়াইয়া দেওন লাগে বিরক্ত মুখ আর আগে মায়েরা এই বয়সে 10 বাচ্চা কাচ্চার মা হয়তো। রি মি তাহলে তোমার দুইটা কেন বাকি 8টা কি তোমার হিটলার গিরি দেখা বাইগা গেছে হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। আমার কথা শুনে অয়ন ভাইয়া সহ সবাই মিটমিট করে হাসছে শুধু হিটলার মামিটা ছাড়া। মামিমা এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় বিস্ফোরিত মুখ যৎসব অসভ্য। এই কথাটা শুনে বাবা আর কাকাইয়ের মুখে বিরক্তির ছাপা আর অয়ন সে তো আপন মনে আপেল খাচ্ছে। আমি কিছু বলতে যাব তার আগেই নারী কাকিমনি থামিয়ে দিয়ে বলে, এখন আর কোনো কথা না আয় খেতে আয় দেখি। আমিও আর কোনো কথা না বাড়িয়ে খেতে থাকি এসব হিটলারদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি খাচ্ছি আর খেয়াল করছি অয়ন ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। আমি তার দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলাম তা হয়তো সেও বুঝেছে। কথা বলবো না আর কোনো কথা না অনেক বাজে ছেলে আজ যা করলো তারপর তো আর কথাই নেই। আস্তে আস্তে সবাই চলে গেল অয়ন ভাইয়ারাও চলে গিয়েছে। অয়ন ভাইয়াদের বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে আমি বেশি যাই না কোনো কাজ না থাকলে যাব কিবা। মেয়ে ওইখানে আমার মামা ছাড়া আমাকে কেউ দেখতে পারে না সেটাই ভালো করে বুঝতে পারি না। আমি আপন মনে বারান্দায় আমার দোলনায় বসে আছি আর ব্যস্ত শহরটাকে দেখছে আমার বারান্দাটা অনেক ফুলের গাছ আমি অনেক সুন্দর করে সাজিয়েছে আমার মন খারাপ থাকলে এখানে আসলেই আমার মন খারাপ দূর হয়ে যায়। শত চেষ্টা করেও আজকের ঘটনাকে ভুলে থাকতে পারছি না কিভাবে পারবো অয়ন ভাই যে এরকম একটা কাজ করবে তা ভাবতেও পারিনি। ঠোঁট দুটো এক নফুলে আছে তাই ডার্ক লিপস্টিক দিয়েছি যাতে কেউ না বুঝে। হঠাৎ ফোনও একটা আননোন বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি কি মনে করে যেন রিসিভ করার সাথে সাথে এক পরিচিত কণ্ঠ ভেসে উঠে যে আমার সকল সুখ দুঃখের সাথী। রিমি পাখি আমি আসছি। পরিচিত কণ্ঠ ভেসে উঠে রিমি পাখি আমি আসছি। কণ্ঠটা শোনার পর আমার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল ভয়ে আমার হাত পা জমে যাচ্ছে কথা বলতেও যেন আমার গলা কাঁপছে তাও নিজেকে কোনোরকম কন্ট্রোল করে উত্তর দিলাম, রিমি আমান আপনি। ছাদে এক পাশে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত অয়ন। সিগারেটের ধোঁয়ার বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। অয়ন আচ্ছা রিমিপরি কি আমাকে ভুল বুঝলো? আজ ওর চোখে আমি আমার জন্য ঘৃণা দেখেছি না না আমি এসব মানতে পারছি না মাথাটা ব্যথা করছে। পরক্ষণে অয়নের মনে পড়ল অজয় কিভাবে রিমির পেটের দিকে তাকিয়েছিল। মুহূর্তের মধ্যেই অয়নের চোখ রক্তবর্ণ ধারণ করল। অয়ন কাকে যেন কল করল। অয়ন কাজটা করতে বলেছিলাম হয়েছে। ড্যাশ 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 অয়ন গুড জব বাঁকা হেসে ড্যাশ 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 অয়ন ওকে বাই টুট টুট টুট। এদিকে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমান যাক আমার রিমি পাখি আমাকে মনে রেখেছে ডেবিল হাসি দিয়ে। রিমি আমান তু মি এ খা এ তোমার তো যে লে কাপা কোয়াপা গলায়। আমান কেন বেবি তুমি কি ভেবেছ দাগরেট আমান শেখ জেলে পচে মরবে তো? হ্রস্ব উকার মি কি জানো না আমান শেখকে আটকে রাখবে এমন জেল পৃথিবীতে তৈরি হয়নি। ডেবিল হাসি দিয়ে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। রিমি দেখো আমান আমান বেবি আমি দেখব খুব ভালো করে দেখব আমি আসছি তোমার জীবন নরকে পরিণত করতে কৃত্রিম হাসির মুখ আর তোমার ইস্কে যেন অয়ন চৌধুরী যার জন্য তুমি আমার এই অবস্থা করেছ তার জীবনও শেষ করতে আসছি। রিমি আমান দেখো তোমার যত শত্রুতা আছে তা তো আমার সাথে তাই না তুমি অয়ন ভাইয়াকে এর মাঝে এনো না প্লি কাঁদতে কাঁদতে। রিমির কান্না যেন আমানকে অনেক তৃপ্তি দিচ্ছে। আমান বাঁকা হেসে বলে, আমান প্লি ডোন্ট ক্রাই বেবি তুমি তো জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না যতই হোক তোমাকে আমি একদিন হোক আকার লোবাসুতাম। এই বলে আমান জোরে জোরে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর সেই হাসি। রিমি আমান প্লি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করো না প্লি তুমি আমাকে যা ইচ্ছা করো আমি কিচ্ছু করব না। আমান সরি বেবি তোমার কথা আমি রাখতে পারলাম না শুধু এটা আমি আসবো আর তোমাদের জীবন নরক বানিয়ে দিব। শয়তানি হাসি দিয়ে বাই বেবি গুড নাইট। রিমি আমান শুনো প্লি শুনো। আমান আমাকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম আমান যদি ফিরে আসে তাহলে ও শুধু আমার ক্ষতি করার চেষ্টা করবে না অয়ন ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করবে। যতই হোক অয়ন ভাইয়াকে ভালোবাসি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। রিমি বারান্দায় ঘুমিয়ে পড়ল। অয়ন বারান্দার সাথে পাইপ বেয়ে উপরে উঠল কারণ সে জানে রিমি এই সময় ঘুমে। অয়ন বারান্দায় এসে দেখে আমান ফোনটা কাটার পর একটি বড় ছবির কাছে আকারেও রিমির হাসি মাখা ছবি আমান ছবিটার উপর ছুরি দিয়ে স্লাইড করছে আর বলছে, আমান অনেক ভালোবাসতাম তোমাকে কিন্তু তুমি আমাকে বুঝলে না ঠিক আছে বুঝার দরকারও নেই আমান শেখ আসছে তোমার জীবনে একটা বড় টর্নেডো হয়ে। ডেবিল হাসি দিয়ে এদিকে অয়ন দেখে রিমি বারান্দায় এক কোনায় বসে ঘুমাচ্ছে। অয়ন এই মেয়েকে নিয়ে আর পারি না। অয়ন গিয়ে রিমির কাছে বসে গায়ে হাত দিয়ে দেখে ভীষণ গরম অনেক জ্বর এসেছে। অয়ন ও মাই গড মনে ও হচ্ছে অনেকক্ষণ ভিজেছে এই মেয়েটা এত ইডিয়েট কেন স্টুপিড মেয়ে একটা। এই রিমি উঠল। রিমিকে ডাকে কিন্তু রিমির কোনো সারা শব্দ নেই। অয়ন অনেকটাই ভয় পেয়ে যায়।
অয়ন ওর কিছু হলো না তো? না না, আমাকেই কিছু করতে হবে। অয়ন রিমিকে কোলে করে বেডে শুইয়ে দেয়। অয়ন, এই রাতে তো ডক্টর বা বাড়ির কাউকেই কিছু বলা যাবে না। না না, আমার রিমিপুরীর অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আমাকেই কিছু করতে হবে। অয়ন বাটিতে পানি আর সাদা কাপ পর আনে, তারপর রিমির মাথায় জলপট্টি দিতে থাকে। হঠাৎ অয়ন খেয়াল করে রিমি বিড়বিড় করে কি যেন বলছে। অয়ন কান পাতে শোনার জন্য। আমি জ্বরের মধ্যে বলছি, অয়ন ভাইয়াও আসছে। অয়ন রিমির কথা কিছুই বুঝতে পারছে না। অয়ন, রিমি আমাকে কি বলতে চাচ্ছে? অয়ন দেখল রিমি অনেক কাঁপছে, রিমি গোলাপি ঠোঁট জোড়াও কাঁপছে। অয়ন যেন ঘরের মধ্যে যাচ্ছে, সে আর কিছু না ভেবে রিমির ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অয়ন, না না, এসব আমি কি করছি? কন্ট্রোল অয়ন, কন্ট্রোল। অয়ন রিমির শরীরে কম্বল দিয়ে দিয়ে কিন্তু তাও রিমির কাঁপুনি কমছে না। রিমি আর কিছু না ভেবে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে মাথায় অনেক ব্যথা অনুভব করলাম, আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই।